আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? কমেন্টে জানাও দ্রুত। আরেকটা কথা বলো তো, মেডিকেলের যে প্রশ্নগুলো নিয়ে আমরা পরীক্ষা দিচ্ছি, মেডিকেলের যে গ্রুপটা আমরা ওপেন করেছি সেকেন্ড টাইমার মেডিকেল এসিএস সেকেন্ড টাইমার যে হাবটা, তোমরা কি ওখানে গিয়ে কখনো ট্রাই করছো ক্লাসগুলো কেমন হচ্ছে কি রকম হচ্ছে দেখার জন্য? তোমরা কি ওগুলোতে গেছিলা? একটু কমেন্টে জানাও। তোমরা একাডেমিকে যে প্রশ্নগুলো দেখছো, আমরা এর চেয়েও কঠিন প্রশ্ন করতেছি ওখানে। এই কমেন্ট করছি ভাই। সাউন্ড ঠিক আছে না? ওকে, সাউন্ড ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো তোমরা ওই ক্লাসগুলো করবা, ওই ক্লাসগুলো দেখবা, এখন থেকে শিখবা যে কেমন করে পড়াশোনা করতে হয়। তো একাডেমিকে তো আমি অনেক পড়াই, ওখানে যেটা করি সেটা হলো 1-2 ক্লাসের মধ্যে পুরো চ্যাপ্টার শেষ। বুঝতে পারছো? তো যাই হোক, এখন আমরা যেটা করব সেটা হলো ফার্স্ট কি পড়বো আমি একটু দেখে নেই, বই থেকে আগে দেখে নিই বইয়ে কি আছে। পিডিএফ কেন ওপেন করছেন? এইটা? আচ্ছা, তোমরা দেখো আমরা আসলে কোন জায়গাটা পড়বো, আমরা এগুলো কিন্তু পড়ছি। এই যে এটা পড়ছি আমরা, এটা পড়ছি। তোমরা একটু দেখো এই জায়গাটা। আমরা এটা পড়ছি না? এখানে কি দেওয়া আছে সেটা হলো যে ভাইরাসের গঠন, পরীক্ষায় কিন্তু এটা আসে, এটা কিন্তু আমরা পড়ছি। তারপরেও আমি একবার দেখে দিচ্ছি, পরীক্ষায় আসবে ভাইরাসের গঠন। তো ভাইরাসের গঠন খুবই সিম্পল, সেটা হলো যে ভেতরে, একটু খেয়াল করো, ভেতরে এরকম নিউক্লিক অ্যাসিড থাকবে। তোমরা জানো ডিএনএ কিংবা আরএনএ দুইটাই নিউক্লিক অ্যাসিড, তাই না? তো ওইটার নামই হলো কেন্দ্রীয় বস্তু। তাহলে প্রথমে লিখবা কেন্দ্রীয় বস্তু। তোমরা লিখবা ভাইরাসে কেন্দ্রীয় বস্তু হিসাবে নিউক্লিক অ্যাসিড থাকে ডিএনএ কিংবা আরএনএ। এটা মাথায় রাখবা, ডিএনএ কিংবা আরএনএ। মানুষের ক্ষেত্রে ডিএনএ আরএনএ দুইটাই থাকে, ভাইরাসের ক্ষেত্রে কি থাকে? ডিএনএ কিংবা আরএনএ। ঠিক আছে, একটা থাকলে আরেকটা থাকবে না। সো কেন্দ্রীয় বস্তু কিন্তু টপিকটা শেষ, এটা কিন্তু পরীক্ষায় আসবে। কেন্দ্রীয় বস্তু টপিকটা শেষ, এরপর চলে আসে আবরণ। আবরণটাকে বলা হয় ক্যাপসিড। কি বলা হয়? ক্যাপসিড। ক্যাপ মানে কিন্তু আবরণ, ক্যাপ মানে কি? আবরণ। তাহলে ক্যাপসিড মানে কি? আবরণের সদৃশ। মনে রাখবা, আইডি যখনই থাকবে তখন সেটাকে বলে সদৃশ। কি বলা হয়? সদৃশ। ক্যাপসিড মানে কি? আবরণ সদৃশ। তাহলে আবরণ সদৃশ কি থাকে বলতো? ভাইরাসের চারপাশে এই যে প্রোটিন নির্মিত একটা লেয়ার থাকে, প্রোটিন নির্মিত একটা লেয়ার থাকে। তাহলে এটার নামই কি? আবরণ সদৃশ বা ক্যাপসিড না? ক্যাপসিড। শেষ। এবার বলো তো আমাকে, এই যে ক্যাপসিডের প্রত্যেকটা ছোট ছোট খণ্ডকে কি বলা হয়? ক্যাপসোমিয়ার। কি বলা হয়? ক্যাপসোমিয়ার। এই মিয়ার শব্দের অর্থ হলো পার্ট। পার্ট। তাহলে পুরোটাই যদি ক্যাপসিড হয়, প্রত্যেকটা পার্টকে বলা হয় ক্যাপসোমিয়ার। ঠিক আছে? ওকে। এরপর একটা কিন্তু কথা বলা আছে, দেখো, এই আবরণের কখনো কখনো আবরণটা মসৃণ এবং কখনো কখনো কণ্টকিত হইতে পারে। এখন কিন্তু মসৃণ আছে, কণ্টকিত মানে কি জানো? এই যে এরকম কাটা 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 কাটা। তো কাটা কাটাগুলোকে কি আমরা স্পাইক বলতে পারি না? স্পাইক মানে কিন্তু কাটা, আমাদের জুতার নিচে স্পাইক থাকে, স্পাইক মানে কাটা। ঠিক আছে? ওকে। তো আমরা মোটামুটি এটা পড়ে ফেললাম, এবার চলে আসি, একটা অতিরিক্ত লেয়ার থাকতে পারে, একটা হচ্ছে এর বাইরেও একটা অতিরিক্ত লেয়ার থাকতে পারে।
এই যে দেখো, এই অতিরিক্ত লেয়ারটার নামই হচ্ছে এনভেলপ। এনভেলপ মানে হচ্ছে খাম। এনভেলপ মানে খাম। ওকে, আচ্ছা, এনভেলপ মানে হচ্ছে খাম। তাহলে ভাইরাসের কিন্তু আমরা গঠনটা পড়ে ফেললাম। এবার পরবর্তীতে বলছে ভাইরাসের রাসায়নিক গঠন বলো তো কি জিনিস। তখন কি এগুলোকে কেমিক্যাল, কি কি কেমিক্যাল দ্বারা তৈরি, এটা বলতে হবে না? বলতে হবে যে মাঝখানেরটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড, এটা হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড কিংবা রাইবোনিউক্লিক অ্যাসিড, রাসায়নিক পদার্থগুলো বলতে হবে। এর বাইরেরটার নাম হচ্ছে প্রোটিনের আবরণ। তাহলে প্রোটিনের আবরণটাও শেষ। তো এখন প্রশ্ন হলো, বলো তো আমাদের দেহে রোগ সৃষ্টি করে কোনটা, ভেতরেরটা না বাইরেরটা? বাইরেরটা। তোমারে যদি আমি ফুটবল দিয়ে একটা দেই, ফুটবল তোমার গায়ের মধ্যে, তুমি আমার বলো ফুটবলের ভেতরের বাতাসটা তোমাকে ধাক্কা দিল না বাইরের আবরণটা তোমাকে ধাক্কা দেবে? বাইরের স্কিনটা তোমাকে ধাক্কা দিবে। তাহলে বলো আমাদের দেহে রোগ সৃষ্টি করে কি, বাইরের স্কিনটা? বাইরের স্কিন মানে কি, ক্যাপসিডটা। আমাদের দেহে কোষের সাথে যুক্ত হয় কি, বাইরের লেয়ারটা, ক্যাপসিডটা। তাহলে বলো তো ক্যাপসিডটা রোগ সৃষ্টি করলে ক্যাপসিডটাকে কি আমরা অ্যান্টিজেন বলবো না? ইয়েস, ক্যাপসিডটাকে আমরা বলবো অ্যান্টিজেন। শেষ। তাহলে আমাদের বলো তো সর্দি জ্বরে হাসির উদ্রেক কে ঘটাচ্ছে? ওইটাই। তাহলে এই ক্যাপসিড থেকে কিন্তু এই যেটা পড়তে হবে যে ক্যাপসিড অ্যান্টিজেন হিসেবে কাজ করে, মানে বাইরের আবরণটা, এটাই রোগ সৃষ্টি করে, এটাই হাসির সৃষ্টি করে, ইত্যাদি ইত্যাদি। ডান। এরপর তোমরা বলবা এই বহিস্থ আবরণ, আমরা এখানে পড়ছি না তিনটা লেয়ার, কেন্দ্রীয় বস্তু, ক্যাপসিড, এনভেলপ। তাহলে এই যে বহিস্থ আবরণ বলতে কিন্তু এনভেলপটাকেই আবার বোঝাচ্ছে। প্রথমে এমনিতেই বলছে, পরে রাসায়নিক পদার্থগুলো বলছে। এখন প্রশ্ন হলো এনভেলপটা কি দিয়ে তৈরি? এনভেলপটা হচ্ছে লিপিড দ্বারা তৈরি কিংবা লিপোপ্রোটিন দ্বারা তৈরি। বাইরের একবার এনভেলপটা, যেমন করোনা ভাইরাস এর উপরে একটা এনভেলপ আছে, তো এই এনভেলপটা লিপিড বা লিপোপ্রোটিন মানে চর্বি দ্বারা তৈরি। এখন তোমরা আমাকে বলো তো যে ভাইরাসের বাইরে লিপিড থাকে, এই ভাইরাসটা যদি আমরা সাবান দিয়ে হাত দিই, ভাইরাস নষ্ট হয়ে যাবে না, ধ্বংস হয়ে যাবে না, গলে যাবে না? ইয়েস। তাহলে এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। তো ওই বাইরের যে এনভেলপটা থাকলেই আমরা ওই ভাইরাস, ওইটাকে বলবো, এনভেলপটাকে বলবো পেপলোমিয়ার। এনভেলপটাকে বলবো পেপলোমিয়ার। ঠিক আছে? পেপলো শব্দের অর্থ হচ্ছে প্রোটিন লিপিড। পেপলো প্রোটিন লিপিড, পেপলো প্রোটিন লিপিড। ডান। তাহলে আমাদের এই জায়গাটা পড়া শেষ হয়ে গেল। আমরা কিন্তু এটা আগেই পড়ছি, তারপরে আমি একটু দেখাচ্ছি। তো তোমরা এই জায়গায় পড়বা। এবং ভাইরাসের ভেতরে যে কিছু এনজাইম থাকে, এই যে এই জায়গায় কিন্তু বলছে, ইউজুয়ালি ভাইরাসের মধ্যে এনজাইম থাকে না, কিন্তু কিছু কিছু ভাইরাসের ভেতরে ওরা এনজাইম প্যাকেট করেই ঘোরে। সেগুলোর কথা কিন্তু যেখানে বলা আছে। গতকালকে আমি এটা শিখাইছি। দেখো আকৃতি অনুযায়ী গতকালকে আমি তোমাদের শেখাইছি। তারপর হচ্ছে ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাস সম্পর্কে তোমাদের গতকালকে শেখাইছি। উদ্ভিদ ভাইরাস এবং প্রাণী ভাইরাসগুলা মনে রাখা খুব সহজ। ঠিক আছে? এই জায়গায় আমরা কয়েকটা জিনিস শিখবো। তোমরা একটু ভালো করে দেখো, এই জায়গায় আমরা কয়েকটা জিনিস শিখবো। দেখো এইচআইভি প্রাণী ভাইরাস না? ভ্যাকসিনিয়া যে প্রাণী ভাইরাস, এটা পরে শিখবা, একটু ওয়েট করো। নভেল করোনা ভাইরাস, এটা আমাদের সংক্রমণ করে, তাহলে এটা একটি প্রাণী ভাইরাস। তাহলে প্রাণী ভাইরাস শেষ। উদ্ভিদ ভাইরাস, দেখো তো, বিন ইয়েলো ভাইরাস, বিন মানে কি সিম না? টোবাকো মোজাইক ভাইরাস, টোবাকো না? তাহলে এগুলো উদ্ভিদ ভাইরাস। তাহলে উদ্ভিদ ভাইরাস প্রাণী ভাইরাসগুলো তুমি সহজে আলাদা করতে পারবা, এখানে কোনো ইস্যু নাই। ঠিক আছে? এরপর দেখো ব্যাকটেরিওফাজ, যারা ব্যাকটেরিয়াকে ভক্ষণ করে, যারা ব্যাকটেরিয়াকে ভেঙে ফেলে, যারা ব্যাকটেরিয়াকে হত্যা করে, তাদেরকে বলা হয় ব্যাকটেরিওফাজ ভাইরাস। ফাজ শব্দের অর্থ হচ্ছে ভক্ষণ করা। বুঝতে পেরেছো? ব্যাকটেরিওফাজের উদাহরণ খুব সহজ। সেটা হলো এই যে টি2 ভাইরাসগুলা, ব্যাঙ্গাচি আকৃতির যে ভাইরাসগুলো আছে, ট্যাডপোল আকৃতির যে ভাইরাসগুলো আছে, দিজ আর কি ব্যাকটেরিওফাজ। এরা ব্যাকটেরিয়াকে সংক্রমণ ঘটায়। এগুলো আমরা পাবো কিছুক্ষণ পরে। সায়ানোফাজ, বলো তো সায়ানোফাজ মানে কি? ফাজ মানে ভক্ষণ করে, সায়ানো মানে সায়ানো ব্যাকটেরিয়া। তাহলে ব্যাকটেরিয়া ফাজ এবং সায়ানোফাজ একই জিনিস, দুটোই ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। বাট এটা হচ্ছে বিভিন্ন ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, কিন্তু সায়ানোফাজ যে ভাইরাসগুলো, এগুলো সায়ানো ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। এই যে দেখো, সায়ানো ব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল ধ্বংসকারী ভাইরাসকে সায়ানোফাজ বলা হয়। তো সায়ানোফাজ ব্যাকটেরিয়াগুলো মনে রাখার কিন্তু খুব সহজ উপায় আছে। LPP1, LPP2। ঠিক আছে? থাক, এগুলো তোমরা পারবা।
আচ্ছা, যদি কখনো প্রশ্ন আসে হোয়াট ইজ রেট্রো ভাইরাস, এই প্রশ্নের উত্তর কি দিবা? রেট্রো ভাইরাসটা আমি তোমাকে শেখাইতেছি। যে সকল ভাইরাস, এটা একটা ভাইরাস, এটা একটা আরএনএ ভাইরাস, তাই না? এই ভাইরাসটার মধ্যে আরএনএ আছে। তো তোমরা বলো তো এই ভাইরাসটা কি প্রথমে মানুষের দেহে যদি ঢোকে তাহলে প্রথমে একটা কি ডিএনএ তৈরি করবে না? তারপর কি এমআরএনএ তৈরি করবে না? তারপর কি প্রোটিন তৈরি করবে না? করে তোমার ক্ষতি করতে থাকবে না? তাহলে তোমরা আমাকে বলো তো ইউজুয়ালি ডিএনএ থেকে আরএনএ হয়, ঠিক কিনা? কিন্তু এখানে কি হয়েছে, আরএনএ থেকে ডিএনএ হয়েছে। তাহলে যে সকল ভাইরাসে আরএনএ থাকে তাদেরকে বলা হচ্ছে রেট্রোভাইরাস। যেমন এইচআইভি, করোনা ভাইরাস, এগুলো হচ্ছে কি ভাইরাস? রেট্রো ভাইরাস। এদের আরএনএ থাকে, এরা প্রথমে ডিএনএ বানায়, এরপর মেসেঞ্জার আরএনএ বানায়। উল্টা, ডিএনএ থেকে আরএনএ হবে, ওরা করে কি আরএনএ থেকে আগে ডিএনএ বানায়, তারপর আবার আরএনএ বানায়। সো প্রিয় স্টুডেন্ট, দিজ আর রেট্রো ভাইরাস। সো মোটামুটি শেষ। এই যে এখানে একটা টার্ম দেওয়া আছে, এই টার্মগুলো তোমরা পারবা। এখানে কয়েকটা টার্ম দেওয়া আছে, আমি একটু দেখাই দিচ্ছি বই থেকে, কারণ যেটা স্লাইডে পড়ানো লাগবে সেটা আমি তোমাদের এক্সপ্লেইন করব। তো ছোট ছোট জিনিসগুলো যেন বই থেকে দেখাই দিতে পারি। দেখো, মাইকো মানে কিন্তু ছত্রাক। তাহলে বলো তো ছত্রাককে যে ভাইরাস আক্রমণ করে তার নাম কি? মাইকোফাজ। সায়ানোব্যাকটেরিয়াকে যে আক্রমণ করে তার নাম সায়ানোফাজ। ব্যাকটেরিয়াকে যে আক্রমণ করে তার নাম ব্যাকটেরিওফাজ। ব্যাকটেরিওফাজের উদাহরণ T2, T4, T6। সায়ানোব্যাকটেরিয়াকে যে আক্রমণ করে LPP1, LPP2। মাইকোফাজকে যে আক্রমণ করে এটা বইয়ের মধ্যে দেওয়া নাই। এবার তোমরা আমাকে বলো তো, এটা তো তোমরা জানোই ব্যাকটেরিয়াকে আক্রমণকারী ভাইরাসকে বলা হয় ব্যাকটেরিওফাজ বা ফ্যাগিন। ব্যাকটেরিওফাজ বা ফ্যাজিন বা ফ্যাগিন একই কথা। শেষ, এটা পারবা তোমরা। এবার বলো তো উদ্ভিদকে যদি কোনো কিছু আক্রমণ করে কোনো ভাইরাস তাহলে কি বলবো? ফাইটোফ্যাগিন। প্রিয় স্টুডেন্ট, ফেগ আর ফাজ একই কথা, বানানটা একই জিনিস, ঠিক আছে? একটু দেখো তোমরা, এই যে এখানে ফাজ কথাটা বলছে, ফাজ মানে হচ্ছে ফ্যাগিন, তাহলে ব্যাকটেরিও ফ্যাগিন, ঠিক আছে? প্রিয় স্টুডেন্ট, এই জায়গায় চলে আসো। উদ্ভিদকে আক্রমণকারী, এই দেখো ফাইটো শব্দের অর্থ কিন্তু প্লান্ট। ফাইটো শব্দের অর্থ কি? প্লান্ট। তাহলে বলো তো যে ভাইরাসগুলো প্লান্টকে আক্রমণ করে তাদের নাম কি? ফাইটোফ্যাগিন, ঠিক আছে? তা প্রাণীকে যারা আক্রমণ করে তাদের নাম কি? জুফেগিন না? জু মানে প্রাণী, ফ্যাগিন মানে ভক্ষণ করা বা আক্রমণ করা, জুফেগিন। তাহলে আমরা কি কি পেলাম? ব্যাকটেরিয়াকে আক্রমণ করলে ফ্যাগিন, প্লান্টকে আক্রমণ করলে ফাইটোফ্যাগিন, অ্যানিমেলকে আক্রমণ করলে জুফেগিন, ছত্রাক বা মাইকোকে আক্রমণ করলে মাইকোফ্যাগিন বা মাইকোফাজ, ঠিক আছে? তোমরা মাঝে মাঝে শুনছো না মাইকোরাল জেল, তারপর হচ্ছে মাইকো, মানে মাইকোস শব্দের অর্থ কিন্তু হচ্ছে ছত্রাক। ছত্রাকের আক্রমণ হলে তোমাদের যে ওষুধগুলো দিবে দেখবা সেখানে মাইকো কথাটা থাকে। মাইকো মানে ছত্রাক। শেষ। আমরা কিছু শব্দ অর্থগুলো এখান থেকে শিখে ফেললাম, ছোটখাটো যে জিনিসগুলো দেখতে হবে এটা আমরা শিখে ফেলেছি। এটা তোমরা পারবা। এই যে এটা আরএনএ গুলো দেখো, ইউজুয়ালি আরএনএ ভাইরাসগুলা দণ্ডাকার বা সূত্রাকার হয়। আচ্ছা, ডিএনএ ভাইরাসগুলো ব্যাঙ্গাসি। ব্যাঙ্গাসি হয় T2 গুলো, তো আমরা জানি যে T2 ভাইরাসগুলা ব্যাঙ্গাসি, এগুলা হচ্ছে ডিএনএ থাকে, এই জন্য ডিএনএ ভাইরাস, ঠিক আছে? আচ্ছা, এগুলো শেষ। আরএনএ ভাইরাসে আরএনএ থাকে, ডিএনএ ভাইরাসে ডিএনএ থাকে, এটা আমরা জানবো। আরএনএ ভাইরাস অধিকাংশই কিন্তু উদ্ভিদে আক্রমণ করে, আর ডিএনএ ভাইরাস অধিকাংশ প্রাণীকে আক্রমণ করে। যদিও তোমাদের বইয়ে দেখবা উল্টা দেওয়া আছে, যা দেখতেছো মানুষকে আক্রমণ করতেছে সব আরএনএ ভাইরাস, কিন্তু মনে রাখবা আরো আরএনএ ভাইরাস আছে। তাহলে বেশিরভাগ আরএনএ ভাইরাস উদ্ভিদকে, বেশিরভাগ ডিএনএ ভাইরাস প্রাণীকে আক্রমণ করে, ঠিক আছে? আচ্ছা, আর বাকিগুলো তুমি বুঝতে পারবা। এগুলো এগুলো কোনো ইস্যু না, এগুলো ধীরে ধীরে হবে। হ্যাঁ, মনে রাখবা অণুজীব চ্যাপ্টারটা এগুলো এখন শেষ হবে না, এটা শেষ হতে বহু সময় লাগবে। এটা তোমরা যখন সেকেন্ড ইয়ারের শেষের দিকে যাবা তখন এই চ্যাপ্টারটা তোমার গুছিয়ে যাবে, তার আগে না। এখন আমরা কয়েকটা জিনিস শিখবো, বাধ্যতামূলক পরজীবী শিখবো, তারপর হচ্ছে আক্রমণের সুনির্দিষ্টতা শিখবো, ঠিক আছে? রিসেপ্টর সাইট আমরা শিখবো। এই তিনটা জিনিস এখন আমরা শিখবো এখানে। এক নম্বর আমরা কি শিখবো?
পরীক্ষায় আসবে ভাইরাস কেন বাধ্যতামূলক পরজীবী। ওকে, ভাইরাস কেন বাধ্যতামূলক পরজীবী। 2 নম্বর হচ্ছে আক্রমণের সুনির্দিষ্টতা। পরীক্ষায় আসবে এগুলো, আক্রমণের সুনির্দিষ্টতা। এবং 3 নম্বর হচ্ছে রিসেপ্টর সাইট জিনিসটা কি, এটা আমরা শিখব। রিসেপ্টর সাইট, ঠিক আছে। এই যে দেখো, বাধ্যতামূলক মানে কি, অব্লিগেট, অব্লিগেশন থাকবে, অব্লিগেট মানে অবশ্যই অবশ্যই। পরজীবী মানে কি, যে পোষকের ক্ষতি করে। উকুন এবং মানুষ, বলতো কোনটা পরজীবী। উকুন এবং মানুষ কোনটা পরজীবী মুহিব। উকুন। ক্ষতি কার করে, মানুষের। মানুষই তাকে পুষতেছে না মাথার ভেতরে চুলের মধ্যে, অথচ মানুষেরই ক্ষতি করতেছে। তাহলে উকুন একটি পরজীবী। পরজীবী হওয়ার সংজ্ঞা কি, যে জীবটা আমার সাথে থাকবে, আমারই ক্ষতি করবে, কিন্তু নিজের ঠিকই উপকার করে নিচ্ছে। বুঝছো মোহেব। তাহলে এবার দেখো, বাধ্যতামূলক পরজীবী শব্দের অর্থ হচ্ছে যে ভাইরাসটাকে, ভাইরাস বাইরে থাকলে হবে ক্ষতি করতে পারবে, ক্ষতি করতে পারবে না। ভাইরাস প্রাণী দেহে থাকবে, প্রাণী দেহে বা উদ্ভিদ দেহে। তুমি এক লাইনে লিখতে পারো জীব দেহে, উদ্ভিদ দেহে থাকবে, প্লাস আমরা লিখবো জীব দেহে ক্ষতি করবে, ক্ষতি করবে। তোমরা আমাকে বলো তো, ক্ষতি না হয় করলো, যদি আমাদের দেহে না থাকে তাহলে কি এটা পরজীবী, পরজীবী না। এখানে আরেকটা জিনিস আমাকে স্পষ্ট করে বলো, সেটা হলো ভাইরাস যখন জীব দেহে থাকে তখনই তো জীবনের লক্ষণ প্রকাশ পায়, তাই না, জীবনের লক্ষণ প্রকাশ পায়। তার আগ পর্যন্ত কি ভাইরাস জড় পদার্থ ছিল না, বলতো। তার আগে কি ভাইরাস জড় পদার্থ ছিল না। তাহলে একটা জিনিস জেনে রাখো, বাধ্যতামূলক বানান ভুল হয়েছে। বলো, ভাইরাস এমনি জড় পদার্থ, আমার যখন দেহে চলে আসবে তখন সে নিজের জীবনের লক্ষণ প্রকাশ পাবে, দেন ক্ষতি করবে। তাহলে আমার ক্ষতি করতে হলে আগে কি করতে হবে, আমার দেহে আসতেই হবে, এছাড়া ক্ষতি করার কোনো চান্স নাই। ওকে, তো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে অব্লিগেট প্যারাসাইট কোনটি, বাধ্যতামূলক পরজীবী কোনটি, ভাইরাস। কেন বাধ্যতামূলক পরজীবী বলে, বলতে হবে যে এরা দেহের বাইরে থাকলে জড় অবস্থায় থাকে, কিন্তু জীবীয় বৈশিষ্ট্য প্রকাশ করে কোনো জীবদেহের ভেতরে আসলে, তারপর ক্ষতি করলে তাকে বলা হয় বাধ্যতামূলক পরজীবী। বাধ্যতামূলক শব্দ দ্বারা বোঝাইছে দেহে এসে আগে জীবনের লক্ষণ প্রকাশ করতে হবে, মানে নিজে যে জীব এটাকে প্রকাশ করতে হবে। এবার চলে আসে আক্রমণের সুনির্দিষ্টতা। তোমরা আমাকে বলো তো, তোমাদের পক্স এর জীবাণু তোমাদের খায়া ফেলছো, খাইছো, তোমার কি পক্স হবে, খেয়াল করছো। পক্সের যে ভাইরাসটা তুমি খাইছো, কিন্তু তোমার কোনো পক্স হয়নি। আবার দেখো, HIV খাইছো, নো পক্স, সরি সরি, নো এইডস। সেম জিনিসটা বলো, দেখো HIV তোমার স্কিনে আসছে, নো এইডস, ঠিক না। আবার দেখো, করোনা ভাইরাসকে আমরা বলি SARS-CoV-2, SARS-CoV-2, ঠিক আছে। সিভিয়ার একিউট রেসপিরেটরি সিনড্রোম করোনা ভাইরাস 2, এটা হচ্ছে করোনা ভাইরাসের নাম, কিন্তু SARS-CoV-2 সিভিয়ার একিউট রেসপিরেটরি সিনড্রোম। তোমরা বলো তো, করোনা ভাইরাস যদি আমার স্কিনে আসে, নো
কোভিড, আমার কি কোভিড হবে? আমার কিন্তু কোনো কোভিড হবে না। তাহলে একটা জিনিস খেয়াল করছো, সেটা হলো এই ভাইরাসগুলাকে রোগ সৃষ্টি করতে গেলে স্পেসিফিক জায়গায় যাইতে হবে। যেমন পক্স যদি বলে যে আমি তোমার দেহে পক্স সৃষ্টি করব, তাহলে পক্স এই পাশে আমার দেহে ঢুকলে হবে না, কারণ পরিপাক নালীতে তাকে গ্রহণ করার মতো কেউ নাই। তাকে গ্রহণ করার যদি কেউ থাকে স্কিনে আছে, মানে গায়ে আছে। এইচআইভি যেটা আছে, এইচআইভি এই ভাইরাসটার রিসেপ্টর আছে হচ্ছে লিম্ফোসাইটে। কোথায় আছে বলো তো? লিম্ফোসাইট। তাহলে তাকে রক্তে যাইতে হবে না? রক্তে গেলে সে আমার এইচআইভি সৃষ্টি করতে পারবে। তার মানে আমার গায়ে যদি আমি এইটা মাখি, আমার এইচআইভি এইডস হবে? হবে না। তাহলে বলো তো এইচআইভির কোন কোষে গ্রাহক আছে, রিসেপ্টর সাইট আছে? লিম্ফোসাইটে। আবার বলো সর্দি জ্বরের যেগুলা, সেগুলো যদি আমার পায়ের পাতায় আমি মাখি, কোমর পর্যন্ত ডুবে থাকি সর্দি জ্বরের ভাইরাসের মধ্যে, আমার কি সর্দি জ্বর হবে? হবে না। তাহলে কি করলে আমার সর্দি জ্বর হবে? আমার সর্দি জ্বরের ভাইরাসগুলা আমাদের এই যে নাক মুখে আসতে হবে, এই জায়গায়। কারণ শ্বাসনালীর কানেকশন এখানে সে পাবে, শ্বাসনালীর কোষগুলো সে এখানে পাবে। তাহলে সর্দি জ্বরেরগুলো এই পাশে আসতে হবে, পক্সের গুলাকে এখানে যাইতে হবে, এইচআইভি কে রক্তে যাইতে হবে। কারণ ওই সব জায়গায় রিসেপ্টর সাইট আছে। হোয়াট ইজ রিসেপ্টর সাইট? ইটস এ সেল, ইটস এ সেল। তোমরা বলো তো আমাকে, সেল মেমব্রেনে কি প্রোটিন থাকে না ফ্লুইড মোজাইক মডেলে? তাহলে ইটস এ প্রোটিন। এই যে এটা একটা প্রোটিন। এই প্রোটিনটাকে বলা হয় রিসেপ্টর প্রোটিন। কি বলা হয়? রিসেপ্টর প্রোটিন। কারণ আমি তোমাকে দেখাই, এটা একটা ভাইরাস। এই যে দেখো ভাইরাস, দেখছো? এই যে ভাইরাস এখানে এসে বসলো। তাহলে বলো তো ভাইরাসটাকে এই প্রোটিনটা রিসিভ করলো না? করলো কিনা? আবার বলো তো, এর গায়ে সবসময় এইরকমই হচ্ছে রিসেপ্টর সাইট আছে, এই যে এরকম দেখো, চেহারা দেখো। তুমি আমাকে বলো তো, যদি এইরকম একটা ভাইরাস এখানে আসে, এই ভাইরাসটা এখানে বসতে পারবে? এটা বসতে পারছে, কারণ এই রিসেপ্টর প্রোটিনটা দেখতে এরকম, আর ওর গায়ে একটা আছে এইরকম, মিক্স হইতে পারছে। কিন্তু এইটা দেখতে একরকম, এখানকার রিসেপ্টর প্রোটিনটা, ফ্লুইড মোজাইক মডেলের যে প্রোটিনটা আছে, সেটা দেখতে আরেক রকম। তাহলে বলো তো এই ভাইরাসের কি রিসেপ্টর সাইট এখানে আছে? রিসেপ্টর সাইট মানে হচ্ছে গ্রাহক অঞ্চল, গ্রহণ অঞ্চল, কোন জায়গায় গ্রহণ করবে, কোন জায়গায় বসতে দিবে। তাইলে বলো তো এই সেলটা যদি স্কিনের সেল হয়, তাহলে এই ভাইরাসের নাম কি? পক্স। এই সেলটা যদি লিম্ফোসাইট হয়, তাহলে এই ভাইরাসের নাম কি? এইচআইভি। এই সেলটা, সরি, এই সেলটা যদি শ্বাসনালীর হয়, তাহলে এটা কি? সর্দি জ্বরের ভাইরাস, ঠিক না? এইটা যদি আমাদের এই ভাইরাসটা যদি হচ্ছে পোলিও ভাইরাস হয়, তাহলে এই কোষটা কোথাকার? পরিপাক নালীর। রাইট মুহিম? তাহলে তোমরা আমাকে বলো তো, হোয়াট ইজ রিসেপ্টর সাইট? রিসেপ্টর সাইট শব্দের অর্থ হলো কোষের প্রোটিন যেখানে কোনো অণু, ভাইরাস বা অন্য যে কোনো কিছু কে গ্রহণ করে। গ্রহণ করার ফলে এই যে এরা দুইজন যখন গ্রহণ হয় না, তখন ভেতরে একটা বিক্রিয়া শুরু হয়, বিক্রিয়া হয়ে এটা ভেতরে যায় খবরটা, যে রিসিভ করছে। বলো তো এইটা যদি কলমটা, এটা যে ভাইরাস হয়, তাহলে আমার দেহে রিসেপ্টর সাইট কোনটা? নাকের ফুটাটা? এটা? এটা রিসেপ্টর সাইট কাজ হইতেছে? তাহলে আমার কোনটা রিসেপ্টর সাইট? হাত, এই হাতের আঙ্গুল। এই জায়গায় রিসেপ্টর সাইট না। কোন জায়গায়? এই জায়গাটা। এই যে দেখো বসে গেছে, এখন আমি কাজ করতে পারবো। তাহলে কলম যদি ভাইরাস হয়, তার রিসেপ্টর সাইট এই জায়গা। তাহলে তোমরা আমাকে বলো তো, তোমরা সবাই আমাকে বলো, আক্রমণের সুনির্দিষ্টতা বলতে কি বোঝায়? আক্রমণের সুনির্দিষ্টতা বলতে বোঝায় যে ভাইরাসগুলা যে জায়গায় রিসেপ্টর সাইট পাবে সেখানে গিয়ে রোগ সৃষ্টি করবে, তাই না? পক্সেরটা স্কিনেই করবে, পোলিওরটা পরিপাক নালীতে গিয়ে রোগ সৃষ্টি করবে, সর্দি জ্বরেরটা শ্বাসনালীতে গিয়ে রোগ সৃষ্টি করবে, এইচআইভিটা লিম্বোসাইটে গিয়ে রোগ সৃষ্টি করবে। ঠিক আছে বন্ধুরা? বন্ধুরা বলো, সকালবেলায় যে ঘুম থেকে উঠে ক্লাস করতেছো কেমন লাগছে? ফ্রেশ ফ্রেশ লাগছে? সকালবেলা একটা জ্ঞানের স্রোত বয়ে যাচ্ছে তোমাদের মাথার উপর দিয়ে। এই যে দেখো, ওই কথাগুলো এই জায়গায় বলছে, তাহলে এগুলো পড়বা।
এখন আমরা পড়বো, দেখো কয়েকটা জিনিস এখন আমাদের পড়তে হবে। একটা হলো ইমার্জিং ভাইরাস, আমি পড়াইতেছি, হ্যাঁ, জাস্ট দেখাই আগে। দিস ইজ ইমার্জিং ভাইরাস, পরীক্ষায় প্রশ্ন আসবে। ইমার্জিং ভাইরাস কোনগুলা, কোনটা ইমার্জিং ভাইরাস নয়, বা ইমার্জিং ভাইরাস কি। এরপর চলে আসে আমরা ভিরিয়ন, ঠিক আছে। এরপর প্রশ্ন আসবে ভিরিয়ন কি। এরপর প্রশ্ন আসবে সাব ভাইরাল এজেন্ট থেকে। হ্যাঁ, এই জিনিসটা দেখো, সাব ভাইরাল এজেন্ট। সাব ভাইরাল এজেন্টের দুইটা নাম আছে এখানে, একটা হলো ভিরয়েড আর একটা হচ্ছে প্রিয়ন, ঠিক আছে। এটা হচ্ছে ভিরয়েড আর একটা হচ্ছে প্রিয়ন। ওকে, তাহলে এখন আমরা সাব ভাইরাল এজেন্ট এবং ভিরিয়ন নিয়ে কথা বলবো। এখন আমি যা শেখাবো দয়া করে এটা আগামী 1 বছর ভুলবা না। ওকে, এখন আমি যা শেখাবো দেখো, ইমার্জিং ভাইরাস কি বলতো। মুস্তাফিজ যখন জাতীয় দলে ভালো করছিল, তো তখন আমরা কি বলতেছিলাম, মুস্তাফিজ হচ্ছে উদীয়মান খেলোয়াড় বা ইমার্জিং খেলোয়াড়। তাহলে প্রশ্ন হলো, সে আগে জাতীয় দলে ভালো করছে? আগে থেকে যদি জাতীয় দলে ভালো করতো, সাকিবকে কি এখন উদীয়মান বলা যাবে? তাহলে প্রথম যখন আমরা খেলা দেখব কোন একটা জায়গায়, তখন তাকে আমরা উদীয়মান বলতে পারি। তার আগে সে কোথায় খেলছে বলো? সাতক্ষীরায়। তাহলে বলো আমাকে, সাতক্ষীরায় দীর্ঘদিন খেললো, তখন আমরা তাকে উদীয়মান বললাম না। যখন বাংলাদেশ টিমে এসে নতুন খেলা শুরু করলো, তখন আমরা তাকে বললাম উদীয়মান বা ইমার্জিং খেলোয়াড়। তাহলে এবার বলো আমাকে, ইমার্জিং ভাইরাস কি? যারা দীর্ঘদিন ধরে অন্য পোষকে রোগ সৃষ্টি করত। সেখান থেকে এখন নতুন পোষকে রোগ সৃষ্টি করবে। এবার বলো আমাকে, ধরা যাক এইচআইভি আগে বানরের শরীরে এইডস বানাইতো। কি করতো মুহিম? বানরের আগে এইডস হইতো, মানুষের হইতো না। হঠাৎ করে একদিন দেখা গেল মানুষের এইডস হওয়া শুরু হয়েছে, তাই না? এতদিন ধরে সাতক্ষীরায় এইডস বানাইছে, এখন জাতীয় টিমে এসে এইডস বানাচ্ছে। একটু গুলায় বলছি, তাই না? একটু গুলায় বলছি। আগে বানরের দেহে হইতো, এখন হঠাৎ করে দেখা যাচ্ছে মানুষেও হইতেছে। এবার বলো তো, সেম ভাইরাস না? আইসা এখন খেলা দেখাইতেছে না মুস্তাফিজের মতো? তাহলে এই ভাইরাসটাকে আমরা কি বলবো? ইমার্জিং ভাইরাস। ভাইরাসকে কি বলবো ভাই? ইমার্জিং ভাইরাস বলবো, উদীয়মান ভাইরাস বলবো। বাপ রে বাপ, এতদিন অন্য জায়গায় খেলা দেখাচ্ছে, আজকে এটা তো এতদিন চিন্তামই না, তাই না? ইমার্জিং ভাইরাস। ইনফ্লুয়েঞ্জা একটা ইমার্জিং ভাইরাস, আগে পাখিদের হইতো, পরবর্তীতে মানুষের হচ্ছে। এইচআইভি ইমার্জিং ভাইরাস। করোনা কি ইমার্জিং ভাইরাস না? বলো তো। আগে কিসের বাদুড়ের না কিসের জানি হইতো, প্রাণীদের হইতো, পরবর্তীটা মানুষে ছড়াইছে, তাই না? বন্য প্রাণী থেকে মানুষে চলে আসছে। তো এই ধরনের গুলাকে আমরা বলবো ইমার্জিং ভাইরাস। যেমন নীল ভাইরাস একটা আছে, নাইল ভাইরাস বা নীল ভাইরাস, উটের হইতো, এরপর মানুষে আসা শুরু করলো, দেয়ার ইমার্জিং ভাইরাস। এবার চলে আসি আমরা ভিরিয়ন, ভিরয়েড, প্রিয়ন, স্যাটেলাইট। প্রিয় স্টুডেন্ট দেখো, এইটা জিনিসটা মনে রাখবো, এটা কিন্তু সেই ভাইরাস যার কথা আমরা পড়ছি। এরা কিন্তু ভাইরাস, মনে রাখবা, ঠিক আছে? বাট এরা কিন্তু ভাইরাস নয়। এরা কিন্তু ভাইরাস, দেখা যাচ্ছে, এরা কিন্তু ভাইরাস নয়, খেয়াল করো। 2 নম্বরটা ভাইরাস, এরা কিন্তু ভাইরাস নয়। তাহলে এদের মধ্যে ঘাটতি আছে না মুহিম? তাহলে এগুলা কি ভাইরাসের নিচে না? ভাইরাসের নিচে যদি হয়, তাহলে এদেরকে আমরা কি বলতে পারি?
সাব ভাইরাস, এরা হচ্ছে সাব ভাইরাল এজেন্ট। তাহলে বলো আমাকে, ভিরিয়ন মানে আমরা যে ভাইরাসের কথা পড়ে আসলাম, মুখে হঠাৎ করে আমরা ভিরিয়ন বলতেছি, এটা ভাইরাস। তাহলে এগুলো কি ভাইরাস না? এদের দেহে ঘাটতি আছে, এরাও ভাইরাসের মতো রোগ সৃষ্টি করে, বাট এদের ঘাটতি আছে। তাহলে এরা হচ্ছে ভাইরাসের নিচে বা সাব ভাইরাল এজেন্ট। ব্যাখ্যা করতেছি, দেখো হোয়াট ইজ ভিরিয়ন শব্দটা দেখো, ভি রি অন, ঠিক আছে? দেখো ভির মানে হচ্ছে ভাইরাস না, VIR, বলো তো, এটা হচ্ছে ভাইরাস। আর অন মানে হলো কিন্তু পার্টিকেল, অণু। কি মুহিম? পার্টিকেল বা অণু। তাহলে বলো তো ভিরিয়ন মানে কি? ভিরিয়ন মানে হচ্ছে ভাইরাস। ভিরিয়ন মানে অ্যাকচুয়ালি ভাইরাস পার্টিকেলটার কথা বলছে, ভাইরাসটার কথাই বলছে, যে ভাইরাস অণুটাই অ্যাকচুয়ালি ভিরিয়ন। তাহলে বলো তো এই ভাইরাসে কি কি থাকবে? নিউক্লিক অ্যাসিড থাকবে, প্লাস ক্যাপসিড থাকবে, প্লাস রোগ সৃষ্টি করবে, তাই না? তিনটা জিনিস দেখো, রোগ সৃষ্টি করবে, ঠিক না? তাহলে আমরা আবার চলে আসি, হোয়াট ইজ ভিরিয়ন, পরীক্ষায় প্রশ্ন আসবে। তোমরা বলবো ভিরিয়ন হলো একটি নিউক্লিক অ্যাসিড এবং ক্যাপসিড আছে, তাহলে একটি সম্পূর্ণ ভাইরাস না? বলো তো। প্লাস এই যে আছে ম্যাথমেটিক্সের মতো রোগ সৃষ্টি করে, করবে। বলো পরীক্ষায় যে প্রশ্ন আসে এটার উত্তর দিতে পারবা? হোয়াট ইজ ভিরিয়ন? তোমরা লিখবা ভির মানে ভাইরাস, অন মানে পার্টিকেল, ভাইরাস পার্টিকেল। তাহলে ভাইরাস পার্টিকেল কি? নিউক্লিক অ্যাসিড প্লাস প্রোটিন, রোগ সৃষ্টি করে। তাহলে তিনটা শর্ত থাকতেছে। তাহলে আমরা এইভাবে বলতে পারি ভিরিয়ন মানে হলো একটি সম্পূর্ণ ভাইরাস, কারণ নিউক্লিক অ্যাসিড ক্যাপসিড আছে, যে রোগ সৃষ্টি করতে পারে। এটাকে কিন্তু আমরা আরো এক লাইনে লিখতে পারি, বুঝছো? একই কথা কিন্তু, সেটা হলো রোগ সৃষ্টিকারী সংক্রমণ, সরি, একটি, এভাবে আমরা লিখতে পারি, একটি সংক্রমণক্ষম পূর্ণাঙ্গ ভাইরাস। বলতো এটাও বলতে পারি কিনা, সংক্রমণক্ষম মানে কি? রোগ সৃষ্টি করে। পূর্ণাঙ্গ মানে কি? সম্পূর্ণ ভাইরাস বা নিউক্লিক অ্যাসিড প্রোটিন ক্যাপসিড সহ ভাইরাস। এই তোমরা কি বুঝতে পারতেছো? আমি তো তোমাদের কমেন্ট কেন জানি আপডেট হইতেছে না, ওইভাবে কমেন্ট আপডেট হইতেছে না। বন্ধু অনেক জ্বর, অনেক কষ্টে ক্লাস করছি। খারাপ বন্ধু এরা। হ্যাঁ, অনেক কষ্টে ক্লাস করছে, আরে কি কষ্ট। অনেক কষ্টে ভাত খেলাম, অনেক কষ্টে ঘুমুলাম, অনেক কষ্টে আড্ডা দিলাম, অনেক কষ্টে এইটা করলাম ওইটা করলাম, তা না, অনেক কষ্টে পড়তেছি মুহিব, অনেক কষ্টে পড়তেছি। তোমরা কি জানো তোমাদের ভাত খাওয়ার জন্য তোমাদের আলাদা বাজেট রাখে নাই তোমাদের বাপ মায়েরা? তারা খাচ্ছে, সাথে একটু পাইতেছো। তোমাদের কাপড় পরার জন্য আলাদা বাজেট রাখে নাই, যে আমার বাচ্চা এবার 20,000 টাকা রাখলাম কাপড় পরার জন্য। যে পড়ালেখার জন্য তোমার বাপ মা তোমার জন্য আলাদা বাজেট রাখছে, একটা কিডনিও রাখছে, একটা জমিও রাখছে, দরকার হলে দিয়ে দিব না। আর তোমাদের এই কথা এসব বলো অনেক কষ্টে ক্লাস করতেছি। শরম করে না তোমাদের? শরম করে না কথাগুলো লিখতে? তোমাদের আঙুল কাঁপে না?
তোমাদের বুকে ধক করে ওঠে না? তোমাদের জন্য তোমাদের বাপ মা একটা কিডনি বাজেট রাখছে, একটা জমি বাজেট রাখছে, বেতন বা ইনকামের একটা অংশ বাজেট রাখছে, আর তোমরা বলছো কষ্ট করে ক্লাস করতেছে। ও মাই গড, এত কষ্ট করে লাভটা কি? ঘুমাও, ঘুমাও, কষ্ট করে ক্লাস করতেছে। আহ, এত কষ্ট দেওয়া ঠিক হইতেছে না। উই আর সো সরি। এখন আমরা চলে আসি ভিরয়েড, প্রিয়ন্স এবং স্যাটেলাইটে। দেখো, জীবনে একবারই পড়বা, একবারই যেন মনে থাকে। যদি এটা না পারো তাহলে খবর আছে। এখন আমি তোমাদের যদি প্রশ্ন করি, বলো তো, যদি কখনো তোমাকে এরকম শর্ত দেয়, কি নাম দিবা? সেটা হলো, ওকে ভেরি গুড, নিউক্লিক অ্যাসিড প্লাস প্রোটিন বা ক্যাপসিড প্লাস রোগ সৃষ্টি করে না, তাহলে তুমি একে কি বলবা? রোগ সৃষ্টি করে না। বলো, এই তিনটা যদি তোমাকে শর্ত দেয়, তখন তুমি এটাকে কি ভিরিয়ন বলতে পারবা? ভিরিয়ন মানে হলো কমপ্লিট ভাইরাস, রোগ সৃষ্টি করে। আর কমপ্লিট ভাইরাস রোগ সৃষ্টি করে না, তখন এটার নাম কি ভিরিয়ন বলতে পারবা? তখন তোমাকে কি বলতে হবে? রোগ যেহেতু সৃষ্টি করতেছে না, তাহলে নামটা মনে হয় এইটার এইটা একসাথে অ্যাড করলে হবে। কি নাম করবো মুহিব? নিউক্লিয় নিউক্লিয় ক্যাপসিড, অনলি নিউক্লিয় ক্যাপসিড। তাহলে তোমরা আমাকে বলো তো, নিউক্লিয় ক্যাপসিড কি সম্পূর্ণ ভাইরাস না? নিউক্লিক অ্যাসিড প্রোটিন আছে না? আছে, কিন্তু রোগ সৃষ্টি করে না, এই জন্য নাম নিউক্লিয় ক্যাপসিড। আর দেখুন, নিউক্লিক অ্যাসিড ক্যাপসিড আছে, তার মানে কমপ্লিট, বাট রোগ সৃষ্টি করে, তখন এর নাম ভিরিয়ন। এই জিনিসটা মনে রাখবা, ঠিক আছে? ভিরিয়ন কথা, এই দেখো শোনো, ভিরুলেন্ট বলে একটা কথা আছে, ভিরুলেন্ট, সংক্রমণ ক্ষম। তাহলে বলো তো, ভিরিয়ন কথাটার মধ্যে কি ভিরুলেন্ট কথাটা লুকিয়ে আছে না? সংক্রমণ ক্ষম, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা ঠিক আছে, এবার চলে আসি আমরা তাহলে বাকিগুলাতে। এই যে দেখো, ভিরয়েড এবং প্রিয়ন, তোমরা একটু জিনিস দেখো তো, শর্ত কয়টা? তিনটা না? একটা, দুইটা, তিনটা। একটা, দুইটা, তিনটা। সবসময় শর্ত কি তিনটা না? এগুলোতে চেঞ্জ হবে কিনা? তাহলে আমরা এই যে 1 এবং 2 যখন লিখবো, 1 এবং 2, তখন আমরা তিনটা শর্তই লিখবো, একটা একটা করে কমাবো। আমরা লিখি নিউক্লিক অ্যাসিড প্লাস প্রোটিন। প্রোটিন বলতে কোনটা বোঝায় বলো তো? ক্যাপসিডটা না? ক্যাপসিড প্লাস রোগ সৃষ্টি করে, আমরা লিখি আগে, তারপর আমরা কমাবো বাড়াবো। রোগ সৃষ্টি করে। এখানেও লেখো নিউক্লিক অ্যাসিড প্লাস প্রোটিন। প্রোটিন মানে কি বলো তো? ক্যাপসিড, বাইরের আবরণটা প্রোটিন, প্লাস রোগ সৃষ্টি করে, তাই না? তাহলে এখন আমরা একটা কাজ করি, এই তিনটা যদি হয়ে যায় তাহলে তো তোকে আমরা ভিরিয়ন বলতে পারি। কিন্তু আমরা যদি এইরকম একটা কাজ করি যে এইটা নাই, এইটা আছে, ওইটা আছে, তাহলে কি ইনকমপ্লিট না ভাইরাস এটা? তাহলে এটা ভাইরাস না, ভাইরাসের কাছাকাছি, ভাইরাসের নিচে, ঠিক আছে? 1 2 3, তিনটা শর্ত এটা মানে না। তাহলে প্রিয়নের ক্ষেত্রে কি হবে? প্রিয়নের ক্ষেত্রে কিন্তু আবার এই শর্তটা মানে না, এটা মানে। এবার বুঝতে পারছো? ভিরিয়নের ক্ষেত্রে তিনটা শর্ত মানতেছে, ভিরয়েডের ক্ষেত্রে প্রোটিনের শর্ত মানছে না, প্রিয়নের ক্ষেত্রে নিউক্লিক অ্যাসিডের শর্ত মানতেছে না। তাহলে সহজ হয়ে গেল জিনিসটা। দেখো, এগুলোর নামকরণ কেমনে করছে, নাম তুমি দেখলে বুঝতে পারবা। বলো তো, প্রিয়ন বানানটা যদি আমরা এরকম করি, প্রিয়ন, বলো তো, প্রি মানে কি? প্রোটিন না? অনলি প্রোটিন না? আর অন মানে কি বলো তো? পার্টিকেল, প্রোটিন অণু। তাহলে প্রিয়ন জিনিসটা তোমাদের মনে থাকবে? প্রিয়ন বলতে বোঝাচ্ছে যার শুধু প্রোটিন আছে, তাহলে সে রোগ সৃষ্টি করবে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা মনে রাখবা যে প্রিয়ন দ্বারা বোঝাচ্ছে প্রোটিন অণু, প্রোটিন অণু। তাহলে এবার বলো তো আমাকে, ভিরয়েড বলতে তাহলে কি বোঝাবে? প্রোটিন নাই, তাহলে অনলি এখন নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, প্রোটিন নাই, তাহলে শুধু নিউক্লিক অ্যাসিড আছে, ঠিক আছে? আচ্ছা প্রিয় স্টুডেন্ট, কমপ্লেক্স বেশি টেনশন করো না। এখানে একটু বলি, ভিরয়েড এবং প্রিয়ন নিয়ে আমি পরের একটা ইয়াতে বলি। ভিরয়েড, প্রিয়ন, তাহলে এবার আসো তো শর্তগুলোতে। প্রিয়নের ক্ষেত্রে কি ছিল? অনলি প্রোটিন, তাই না? সাথে রোগ সৃষ্টি করে, ঠিক কিনা?
রোগ সৃষ্টি করে, শেষ। তাহলে ভিরয়েডের ক্ষেত্রে কি নিউক্লিক অ্যাসিড রোগ সৃষ্টি করে, তাই না? তাই তো। তাহলে এবার এক কাজ করি আমরা, সেটা হলো এবার এক কাজ করি, কি কাজ করি আমরা সেটা হলো, দেখো ভিরয়েড এর একটা উদাহরণ লাগবে। উদাহরণ উদাহরণ হচ্ছে হেপাটাইটিস ডি। হেপাটাইটিস ডি, হেপাটাইটিস ডি। আচ্ছা দেখো তো, ভিরয়েড হেপাটাইটিস ডি মিলতেছে না? মনে রাখবা যে ভিরয়েডের উদাহরণ কি, হেপাটাইটিস ডি ভাইরাসটি একটি ভিরয়েডের উদাহরণ, হেপাটাইটিস ডি, ভিরয়েড ডি। আবার যদি তোমাকে বলে একটা রোগের নাম বলো তো, যেটা ভিরয়েড দ্বারা হয়, লিখবা নারকেল গাছের ক্যাডাং রোগ। নারকেল গাছের ক্যাডাং রোগ। এই তোমরা বলো তো, এখানে ড আছে না? ভিরয়েড, হেপাটাইটিস ডি, ক্যাডাং, মিলে গেছে কিনা? মিলছে? তাহলে মনে রাখবা এগুলো ভিরয়েড। পরীক্ষায় প্রশ্ন আসবে কোনটি ভিরয়েড? হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস ডি, হেপাটাইটিস ই। উদাহরণ কি? হেপাটাইটিস ডি। কোন রোগটি ভিরয়েড দ্বারা হয়? মুহিব, ক্যাডাং, নারকেল গাছের ক্যাডাং রোগ। ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসি আমরা প্রিয়নে। প্রিয়নের কিন্তু অনেকগুলো উদাহরণ আছে। মনে রাখবা প্রিয়ন অনলি একটা প্রোটিন। এই যে দেখো অ্যামাইনো অ্যাসিড, 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 এইটা তোমার দেহে গিয়ে কি করবে? রোগ সৃষ্টি করবে। রোগ সৃষ্টি। তোমরা কি কখনো এইরকম নাম শুনছো যে মানুষের মাংস খায় এরকম কিছু আদিবাসী আছে? পাপুয়া নিউগিনিতে এখনো কিন্তু এই ধরনের পাওয়া যায় যে তারা মানুষের মাংস খায়। তো মানুষের মাংস যারা খায় তাদের ক্ষেত্রে একটা অসুবিধা আছে, আমি বলি তোমাকে। তোমার বাড়িতে তোমার বাবা মা মারা গেছে কিংবা দাদা দাদি মারা গেছে, তোরা করে কি, বাবা মা দাদা দাদিকে কবর দিয়ে আসে না, কেটে কুটে খেয়ে ফেলে। তাহলে তাদের আত্মার প্রশান্তি হয়। আপনজন যখন মারা যায় তখন কেটে কুটে খেয়ে ফেলে, তাদের আত্মার প্রশান্তি হয়। ব্যাপারটা এমন না যে বাইরে থেকে মানুষ শিকার করে নিয়ে আসে, নিজেদের ফ্যামিলির কেউ মারা গেলে তাকে কেটে কুটে খেয়ে ফেলে। হ্যাঁ, এখন শোনো, তোমরা আমাকে এবার বলো তো, আমি যখন একটা মানুষকে খেয়ে ফেলবো, তো এই মানুষের প্রোটিনগুলা, যেমন মানুষের যখন মগজটা খাবো, এই জিনিসগুলা কি আমার দেহে অনেক প্রোটিন চলে আসবে না? অনেক প্রোটিন চলে আসবে না? এই প্রোটিনগুলোর সাথে কি আমরা পরিচিত? যেমন আমরা মুরগির মাংস খাই, মুরগির প্রোটিনের সাথে আমাদের দেহে পরিচিত না, এই জন্য আমাদের অ্যালার্জি হয় না। চিংড়ি কিংবা গরু মাংসের প্রোটিন আমাদের অ্যালার্জি তৈরি করে, কারণ কি, চিংড়ি বা গরু মাংসের প্রোটিনগুলো ঠিকঠাক ডাইজেস্ট হয় না। চিংড়ি কিন্তু ইনকমপ্লিট ডাইজেশন হয়, যে কারণে চিংড়ি আমাদের দেহে কি করে, অ্যালার্জি সৃষ্টি করে। তো তোমরা এবার আমাকে বলো তো, মানুষের প্রোটিনের সাথে কি মানুষ পরিচিত? না। তো মানুষের প্রোটিনগুলো যখন মানুষের দেহে ঢোকে, এই প্রোটিনগুলো কি রোগ সৃষ্টি করতে পারে না? তোমরা তো জানো যে ভাইরাসের বাইরের আবরণটা, ক্যাপসিডটা বা প্রোটিনটা রোগ সৃষ্টি করে। তো যখন আপনজনকে খেয়ে ফেলে, যখন আপনজনকে খেয়ে ফেলে, তখন তাদের এই প্রোটিনটা মানুষের শরীরে ডিপোজিট হয়, হয়ে রোগ সৃষ্টি করে। কেমন রোগ আমি তোমাকে বলি। ধরো যাক ব্রেনের টিস্যু, ব্রেনটাকে শ্রিঙ্ক করতেছে, ব্রেনটাকে ছোট করে ফেলতেছে, হলো করে ফেলতেছে, ব্রেনটাকে নন ফাংশনাল করে ফেলতেছে। তাহলে বলো তো এই মানুষগুলো কি পাগলের মতো আচরণ করবে না? করবে কি না? তো যখন পাগলের মতো আচরণ করবে, স্মৃতিশক্তি ভালো থাকবে না, কাজ ঠিকঠাক করতে পারবে না, তখন মানুষজন বলে যে আত্মা, না, আত্মা প্রশান্তি পায়নি। আপনজনের আত্মা কি পায়নি? প্রশান্তি পায়নি। এদিকে যে মাংস খেয়ে তুমি যে রোগ বাঁধাইছো, দোষ হয়ে গেছে, আত্মা নাকি প্রশান্তি পায়নি। এটা কেমনটা লাগতেছে বলো তো? তোমার দাদা দাদি মারা গেছে, তোমার বাড়ির সবাই তার মাংস টাংস খেয়ে পাগলের মতো ঘুরে বেড়াইতেছে। পাগলের মতো ঘুরে বেড়াইতেছে। তো দেখো, এই যে রোগগুলা আছে, কুরু, বানান কিন্তু ভুল হইতে পারে, হ্যাঁ। আমি ছোট ছোট করে লিখলাম, তুমি টেরে পাবা না আমি কি লিখছি। কুরু, ক্রুড স্পেল্ড,
ভেড়ার স্ক্র্যাপি, কাউ বা গরুর হচ্ছে ম্যাট কাউ। এই যে রোগগুলোর নাম দেখছো, রোগগুলোর নাম শুনলেই তো মাথা খারাপ হয়ে যায়। তাহলে প্রিয়ন মানে মাথা খারাপ, মাথা খারাপ মানে হচ্ছে এমন এমন নাম দিবে যেগুলা মাথা খারাপ করার মতো। কুরু, ক্রুটসফেল্ট, স্ক্র্যাপি, ম্যাট কাউ। তোমাকে দেখাই দিয়েছি আমি, দাঁড়াও। এই যে দেখো, মানুষের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মানে কি? ব্রেনের কথা বলতেছে না? কুরু, ক্রুটসফেল্ট। ভেড়া এবং ছাগলের স্ক্র্যাপি প্রিয়ন দিয়ে হয়। বহুল আলোচিত ম্যাট কাউ প্রিয়নের সাথে সম্পৃক্ততা পাওয়া গেছে। তোমরা কি বুঝতে পারতেছো যে এটা আবিষ্কারের জন্য দেখছো নোবেল পুরস্কার পাইছে 1997 সালে। এই যে তোমরা মাঝে মাঝে ভাবো না যে গবেষণার সুযোগ নাই মেডিকেলে, তোমরা এই ছোট ছোট জিনিসগুলো বের করবা আর খালি নোবেল প্রাইজ পাবা, নোবেল প্রাইজ পাবা আর কোটি কোটি ডলার পেয়ে যাবা। বুঝছো? অনেক টাকা হয়ে যাবে, অনেক ইনকাম করে ফেললা, তারপর খালি সারা পৃথিবীতে খালি ভাষণ দিয়ে বেড়াবা আর গবেষণা করা লাগবে না, তাই না? বার্সেলোনায় যাবা, মেসির সাথে, মেসি তো নাই বার্সেলোনায় এখন। তো একবার যদি পেয়ে যাও তাহলে আর তোমাদের কোনো চিন্তা নাই। সো গবেষণা করো, গবেষণা। তোমরা, তোমাদের একটা অসুবিধা, তোমরা এখন এখন জানো কি হয়েছে। একটা সময় ছিল না বিসিএস ক্যাডার হবো, এখন পোলাপানরা মেডিকেলে আসুক, ভার্সিটিতে আসুক, প্রথম টার্গেট হচ্ছে অনলাইনে টিচার হবো, মেলা টাকা, তাই না মোহিত? এখন মানুষের চেঞ্জ হয়ে গেছে, কোর্সের পর কোর্স নামতেছে, টিচারের পর টিচার, এ ওখানে কোরাম করতেছে, ও ওখানে কোরাম করতেছে। এত সহজ, এত সহজ। আচ্ছা, এবার লাস্টে যে বিষয়টা রইলো সেটা হলো স্যাটেলাইট কি জিনিস। আশ্চর্য, স্যাটেলাইট চলে আসছে আমাদের বায়োলজিতে। তাহলে এখন আমরা স্যাটেলাইট পড়বো, ঠিক আছে? স্যাটেলাইট, প্রথমে এর নাম অনলি স্যাটেলাইট থাকে, পরবর্তীতে এর নাম হয়ে যেতে পারে স্যাটেলাইট ভাইরাস। পরবর্তীতে এর নাম কি হয়ে যেতে পারে মুহিম? স্যাটেলাইট ভাইরাস। প্রিয় স্টুডেন্ট দেখো, স্যাটেলাইট মানে কি? স্যাটেলাইট হচ্ছে অনলি নিউক্লিক অ্যাসিড, কিন্তু এর কোনো কি নাই, মানে এ নিজের কিন্তু প্রতিলিপি সৃষ্টি করতে পারে না, অন্য আর একটা ভাইরাসের সাহায্য নেয়। ঠিক আছে, আমি বোঝাইতেছি, অন্য একটা ভাইরাসের সাহায্য নেয়। ওই ভাইরাসের সাহায্য আবার সে নিজের চারপাশে একটা ক্যাপসিডের আবরণও তৈরি করতে পারে। ওকে, লেটস মুভ অন। দেখো স্যাটেলাইট মানে কি? অনলি প্রোটিন, নিজে সংখ্যা বৃদ্ধি করতে পারে না, নিজে রেপ্লিকেট করতে পারে না। এই অনলি প্রোটিন না তো, নিউক্লিক অ্যাসিড। অনলি নিউক্লিক অ্যাসিড নিজে সংখ্যা বৃদ্ধি বা রেপ্লিকেট করতে পারে না, করতে অক্ষম। তাহলে সে কি করে? এই যে দেখো, এই কোষের মধ্যে এই যে এসে বৈশা আছে, এই এসে বৈশা আছে, বৈশা আছে, বৈশা আছে, বৈশা আছে, কি করবে জানে না। হঠাৎ করে একদিন এখানে একটা ভাইরাস চলে আসে, ভাইরাসের এই যে এটা আসছে, বুঝতে পারছো? এ বলতেছে ভাই আমাকে একটু হেল্প করো। এ আগে এসে বৈশা ছিল না, এর নাম স্যাটেলাইট। অনলি দেখো নিউক্লিক অ্যাসিড কিছু করতে পারতেছে না, একা বৈশা আছে। একদিন আরেকজন আসে, তার হেল্প নিতেছে, হেল্প। ঠিক আছে, হেল্প চাইতেছে, নিজে রেপ্লিকেট করতে পারে না, অন্য ভাইরাসের সাহায্য নেয়। শুধু অন্য ভাইরাসের সাহায্য নেয় ব্যাপারটা তা না, কি নগ্ন না, বলো তো নেকেড না, ও চারপাশে কোনো আবরণ আছে? এর দেখো নিজের আবরণ আছে, সে আবরণ সহ কিন্তু বের হবে পরে। তো সে করে কি, ওই ভাইরাসের সাহায্য নিয়ে নিজের কাভার বা নিজের চারপাশে একটা আবরণ তৈরি করে নেয়। তাহলে মনে করবা, অন্য ভাইরাসের সাহায্য নিয়ে
নিজের আবরণ তৈরি করে, যেই না নিজের আবরণ তৈরি করে তখন কি আমরা এটাকে ভাইরাস বলবো না বলো তো? আবরণও থাকলো, এই যে এটাও থাকলো, এটাও থাকলো, আবরণও থাকলো, তখন এটার নাম হচ্ছে স্যাটেলাইট ভাইরাস। কি ভাইরাস? স্যাটেলাইট ভাইরাস। দেখো, নিউক্লিক অ্যাসিড কোনো আবরণ নাই, একা বৈশা আছে, আরেকজন আসছে, হেল্প নিচ্ছে, নিয়ে রোগ সৃষ্টি করতেছে, কাজ করতেছে, এবং তার সাহায্য নিয়ে নিজের চারপাশে আবরণ তৈরি করে নিচ্ছে, তখন তার নাম হয়ে যায় স্যাটেলাইট ভাইরাস। প্রশ্ন হলো হোয়াই স্যাটেলাইট, এই শব্দটা কেন ব্যবহার করা হয়েছে? তোমরা আমাকে বলো তো, যদি এমন হয় আমাদের ইন্টারনেট কমিউনিকেশন সব কিছু পুরা যদি ফল করে, তোমরা চিন্তা করো ইন্টারনেট পুরা যদি ফল করে, তাহলে কি আমরা আমাদের বিভিন্ন যে কক্ষপথগুলোতে থাকা স্যাটেলাইটগুলো আছে, এই স্যাটেলাইটগুলোকে আর নিয়ন্ত্রণ করতে পারবো? ওরা কি ঠিকঠাক ঘুরবে, চলবে, কাজ করবে? কিছুই করতে পারবে না। তার মানে ওরা স্যাটেলাইটগুলো আমাদের বিভিন্ন কক্ষপথে আছে, কাজ করছে, কিন্তু তার নিয়ন্ত্রণ কোথায়? আরেকজনের উপরে, পৃথিবীতে, রাইট? তার নিয়ন্ত্রণ কোথায়? পৃথিবীতে। তো এই জিনিসটা মনে রাখো, স্যাটেলাইট বলতে বোঝাচ্ছে ইনকমপ্লিট কোনো একটা সত্তা, যে সত্তার নিয়ন্ত্রণ আরেকজনের কাছে। বুঝতে পারছো? তাহলে স্যাটেলাইট একটা ইনকমপ্লিট সত্তা, অনলি নিউক্লিক অ্যাসিড, যার নিয়ন্ত্রণ হচ্ছে অন্য আরেকটা ভাইরাসের হেল্পের উপর নির্ভর করতেছে। সো দ্যাট ইজ ওয়াই দিস ইজ কল্ড স্যাটেলাইট। যখন সে সব কিছু পেয়ে যায় তখন তার নাম হয়ে যায় স্যাটেলাইট ভাইরাস। ঠিক আছে? তাহলে তোমরা আমাকে বলো তো, স্যাটেলাইট কি কমপ্লিট ভাইরাস? না। তাহলে সাব ভাইরাল এজেন্ট এরা। এজেন্ট মানে বোঝাচ্ছে যে ভাইরাসের মতো কারা কারা আমার দেহে রোগ সৃষ্টি করতেছে, কিন্তু ভাইরাস নয়। তাহলে তোমরা দেখছো প্রিয়ন অনলি প্রোটিন, ভিরয়েড অনলি নিউক্লিক অ্যাসিড, এইটা অনলি নিউক্লিক অ্যাসিড উইদাউট কাভার, হেল্প নিচ্ছ অন্যজনের। সো দিস ইজ স্যাটেলাইট। এই তিনটা হচ্ছে কি মুহিম? এই তিনটা হচ্ছে সাব ভাইরাল এজেন্ট। আচ্ছা, এখন আমি তোমাদের পড়াবো লাইটিক এবং লাইসোজেনিক চক্র, বাট তার আগে আমি একটা ছোট ব্রেক নেবো। ব্রেকের পরে এসে আমি তোমাদের এটা পড়াবো, ঠিক আছে? বেশি বড় ব্রেক নেবো না, অনলি 20 মিনিটের ব্রেক। আসো, এসে আমি তোমাদের যে টপিকটা পড়াবো এইটা হচ্ছে ইন্টারমিডিয়েটের সবচেয়ে কঠিন টপিক, আবার এই টপিকটা পরীক্ষায় আসে। ওকে, পরীক্ষায় সরাসরি চলে আসবে।
আচ্ছা, এখন আমরা দেখব খুবই কমপ্লেক্স একটা টপিক। এই টপিকটার নাম হচ্ছে লাইটিক এবং লাইসোজেনিক চক্র। ওকে, লাইটিক ও লাইসোজেনিক চক্র। তো একটা জিনিস মনে রাখবা, এই জিনিসটা দেখতে হচ্ছে চক্রের মতো। কি মনে রাখবা? এই জিনিসটা দেখতে কিসের মতো? চক্রের মতো, মানে একটা লাইফ সাইকেল। ওকে, তাহলে ভাইরাসের লাইটিক এবং লাইসোজেনিক চক্রটা এখন তোমাদের পড়তে হবে। তুমি যে লাইটিকটা বোঝো, লাইটিকের সাথে হালকা কিছু অ্যাড করে নিবা, প্লাস অ্যাড, তাহলে ওইটার নামই হয়ে যায় লাইসোজেনিক চক্র। ঠিক আছে, তাহলে লাইটিক চক্র জিনিসটা আমরা বুঝি। তোমরা একটা জিনিস দেখো, এটা হচ্ছে একটা ভাইরাস, ভাইরাসের সরি এটা একটা ব্যাকটেরিয়া। হ্যাঁ, ব্যাকটেরিয়া দেখো নিজস্ব ডিএনএ আছে, ডিএনএ পলিমারেজ আছে, অ্যান্ড রাইবোজোম আছে। এটা ডিএনএ পলিমারেজ, ঠিক আছে এইটা। ওকে, তো এইটার উপরে একটা ভাইরাস এসে ল্যান্ড করছে যে আমি হলাম হচ্ছে কোকিল, আমি তোমার বাসায় ডিম পারবো, ব্যাপারটা এইরকম। ওকে, দেখো তাহলে বলো তো প্রথম স্টেপটার নাম কি? ল্যান্ডিং। ল্যান্ডিং না এটা? বলো তো, ল্যান্ড করলো না, এই উড়ে এসে এখানে ল্যান্ড করলো না? একটু দেখো স্টেপগুলো, আমি তোমাকে দেখাই। আচ্ছা, এই যে মাঝখানে কিছু পড়া আছে, হ্যাঁ তোমরা একটু এগুলো দেখে নিবা। এগুলো আমি যদি পড়াই অনেক সময় লাগবে, কিন্তু তুমি এগুলো নিজে পড়তে পারবা। এই যে চিত্রটা একটু আঁকার চেষ্টা করবা, টোবাকো মোজাইক ভাইরাস সম্পর্কে পড়বা, দৈর্ঘ্য প্রস্থের কত গুণ ইত্যাদি ইত্যাদি। 2-4টা ইনফরমেশন মনে রাখবা এখানে। টি2 ফাজ ভাইরাসের চিত্রটা অঙ্কন করতে হবে। চিত্র অঙ্কন করা বেশ সহজ, তো এই চিত্র অঙ্কনটা তোমরা শিখে ফেলবা। ওকে, আমি নিজে এই চিত্রটা খুব ভালো আঁকতে পারতাম, যে কারণে আমার বায়োলজিতে ভালো লাগলো। ভালো আঁকা মানে কি জানো? ভালো আঁকা মানে হচ্ছে আমি 2-4টা চিত্র খুব ভালো আর্ট করতাম, ওগুলাই বারবার আর্ট করার জন্য ওই চ্যাপ্টারে যাইতাম, ওগুলা করে চ্যাপ্টার পড়া শেষ, তেমন একটা পড়তাম না। তো দাগানো বই থেকে একটু দেখে নিও যে কোথায় কোনটুকু পড়তে হবে, এগুলো সব রিডিং পড়বা। এই যে এটা আসতে পারে, হ্যাঁ এই যে টপিকটা, অ্যান্ডেমিক কি, এপিডেমিক কি, প্যান্ডেমিক কি। মনে রাখবা প্যান মানে হচ্ছে অল, প্যান মানে অল। তাহলে পুরা পৃথিবীতে যখন ছড়িয়ে পড়বে দ্যাট ইজ কল্ড প্যান্ডেমিক, যেমন কোভিড-19। এপিডেমিক হচ্ছে মাঝামাঝি, অ্যান্ডেমিক হচ্ছে অল্প একটু জায়গায়, অ্যান্ডো মানে ভেতরে, কোনো একটা সংকীর্ণ অঞ্চলের ভেতরে যদি পাও, যেমন মধ্যপ্রাচ্যে মার্স কব পাওয়া গেছিল, মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম। সো ওই মিডল ইস্টের অল্প একটু জায়গার মধ্যে, দ্যাট ইজ অ্যান্ডেমিক। এপিডেমিক মানে হচ্ছে একটু বাইরের দিকে, দেখছো যেমন আফ্রিকার পুরা দেখো এলাকাটা জুড়ে, পশ্চিম আফ্রিকার পুরো এলাকা জুড়ে দেখুন ইবোলা পাওয়া যাচ্ছিল, কোন একটা জায়গায় না, চারপাশ বাইরে ছড়াই পড়ছে, দ্যাট ইজ কল্ড এপিডেমিক। এপি মানে বাইরে, অ্যান্ডো মানে ভেতরে, আর প্যান মানে হচ্ছে অল, সারা পৃথিবীতে যখন ছড়িয়ে পড়েছে, দ্যাট ইজ কল্ড প্যান্ডেমিক ডিজিজ। তো এই হলো ঘটনা। এবার আমরা ভাইরাসের কি দেখব? বংশবৃদ্ধি বা সংখ্যা বৃদ্ধি। এই যে দেখো লাইটিক চক্র আমরা দেখতেছি, কেন লাইটিক চক্র বলা হয়, কি জন্য বলা হয়, এগুলো আমরা পরে শিখবো। দেখো ফার্স্ট দেখো সংযুক্তি বা পৃষ্ঠ লগ্নিভবন। এই যে সে কি উড়ে এসে পিঠে বসছে না, পৃষ্ঠে বসছে, এটাকে বলা হচ্ছে পৃষ্ঠ লগ্নিভবন বা ল্যান্ডিং। হাই রে হাই, কি অনুবাদ করছে এরা, এটা সরাসরি দিতে পারতো ল্যান্ডিং, তাই না? ল্যান্ড করছে এখানে, তাহলে ল্যান্ড করলো। পরেরটা কি হবে জানো? পরেরটা হবে হচ্ছে তারা ভেতরে ঢুকবে। দেখো পরেরটার নাম হচ্ছে ডিএনএ, ফার্স্ট ডিএনএ অণু ভেতরে প্রবেশ বা পেনিট্রেশন। আমি দেখাচ্ছি। ভেতরে ঢুকে তারা করবে কি, নিজেদের সংখ্যা বাড়াবে, প্রতিলিপন। তারপর নিজেদের ক্যাপসিডগুলো তৈরি করে অ্যাসেম্বল করবে, মানে সারা গায়ে ওই আয়রন ম্যানের স্যুটের মতো একটা একটা করে পার্টস লাগাবে, দ্যাট ইজ কল্ড অ্যাসেম্বল। এরপর রিলিজ, রিলিজ বলতে তারা নিজে ওখান থেকে বের হয়ে আসবে। ঠিক আছে, সো এখন আমি এটা তোমাদের দেখাচ্ছি। বলো তো প্রথমটা কি ছিল? ল্যান্ডিং, তাই না? ল্যান্ড করছে। এরপরে দেখো কি হবে। ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার নিজস্ব ডিএনএ, হচ্ছে ডিএনএ পলিমারেজ, ডিএনএ পলিমারেজ, আর এইটা হচ্ছে রাইবোজোম। ঠিক আছে, এখন যেটা হচ্ছে দেখো, এর এই যে বাহুটা, আর্মটা অনেক লম্বা না মুহিব, ঠ্যাংটা, ঠ্যাংটা এখন ছোট করে ফেলাবে। ঠিক আছে, ছোট করে ফেলানো মানে কি জানো? এই যে এরকম
কাছে চলে আসছে, এইরকম হয়ে গেছে। তার মানে এখন এটা ভেতরে ঢুকে গেছে, তাই না? এর যে ডিএনএটা ছিল এখন ভেতরে ঢুকছে। তাহলে স্টেপ 1 ল্যান্ডিং, স্টেপ 2 পেনিট্রেশন। পেনিট্রেশন মানে অনুপ্রবেশ, ভেতরে চলে আসা। ঠিক আছে, সেকেন্ড স্টেজ ডান। এখন তোমরা আমাকে বলো তো, যখনই সে ভেতরে ঢুকবে তখনই এ পড়ে যাবে বিপদে। কে পড়ে যাবে? এই যে ডিএনএ পলিমারেজ, এর নাম কি? ডিএনএ পলিমারেজ। ডিএনএ পলিমারেজ বিপদে পড়ার কারণ আছে, হ্যাঁ। ও এতদিন ধরে একে দেখছে, এর থেকে সুন্দর আর একজন আসতে পারে কলেজে। এখন সে এর সাথে না থেকে এখন এর দিকে নজর দিবে। দেখছো? এখন সে নিজে ব্যাকটেরিয়ার ডিএনএর দিকে না দেখিয়ে এখন ভাইরাসের ডিএনএর দিকে নজর দিবে। এটা হয়, এটা হয়। কাছের মানুষ বোঝে না, এটা হয়। তাহলে কি কি ঘটনা ঘটবে বলো তো? যদি যদি এই ডিএনএ দ্বারা এবারে আকৃষ্ট হয়, তাহলে তোমরা আমাকে বলো তো এখানে কি এমআরএনএ তৈরি হবে না? সরি সরি, হ্যাঁ, এটা আরএনএ পলিমারেজ। হ্যাঁ, সরি সরি, দিস ইজ আরএনএ পলিমারেজ। কি পলিমারেজ? আরএনএ পলিমারেজ। তাহলে বলো তো, আরএনএ পলিমারেজটা যদি ডিএনএ কর্তৃক আকৃষ্ট হয় তখন কি এমআরএনএ তৈরি হবে না? এমআরএনএ তখন কি করবে? এই রাইবোজোমে যাবে না? রাইবোজোমে গিয়ে কি একটা বিষাক্ত প্রোটিন তৈরি করবে কিনা? একটা বিষাক্ত প্রোটিন তৈরি করবে কিনা? করবে কিনা মহিব? বিষাক্ত প্রোটিনটা তৈরি করে কি এই ব্যাকটেরিয়ার যে ডিএনএটা আছে এটাকে ধ্বংস করবে কিনা? দেখছো তোমরা ভালো করে? তাহলে এখন কি কি রইলো বলো তো? এই ডিএনএটা রইলো, ব্যাকটেরিয়ার নিজস্ব যে আরএনএ পলিমারেজ সেটা রইলো, ব্যাকটেরিয়ার ডিএনএটাকে মাইরা ফেলছে, ব্যাকটেরিয়ার হচ্ছে রাইবোজোম আছে। দেখছো? আমরা আরো সহজ করে বলি, তোমরা কি এই জায়গাটা বুঝতে পারছো বলো তো কমেন্টে। আমরা আসলাম এই জায়গায়, দ্যাট ইজ কল লাইটিক চক্র। লাইটিক চক্রের সেকেন্ড স্টেজ যখন পেনিট্রেট করলো, করার পর যেটা হয় থার্ড স্টেজ। থার্ড স্টেজ হচ্ছে কিছু ঘটনা ঘটাবে। এইটাকে দেখে আকৃষ্ট হবে হচ্ছে আরএনএ পলিমারেজ। এতদিন ধরে এর প্রতি এর কথা শুনছে, এখন না এর দিকে তার আর নজর নাই, এখন নতুনের দিকে নজর। এর দিকে আকৃষ্ট হয়ে দেখো এমআরএনএ তৈরি করতেছে। এমআরএনএটা কি করবে তোমরা তো জানোই, এমআরএনএ যায় রাইবোজোমে, রাইবোজোমে গিয়ে একটা প্রোটিন তৈরি করবে। কি প্রোটিন? বিষাক্ত প্রোটিন। এই বিষাক্ত প্রোটিনটা তৈরি করলো, করে দেখো এই বিষাক্ত প্রোটিনটা ব্যাকটেরিয়ার নিজের যে ডিএনএ তাকে নষ্ট করে ফেললো। তো তোমরা আমাকে বলো তো, এই বিষাক্ত প্রোটিন তৈরির নেতৃত্ব কে দিয়েছে? এ নেতৃত্ব দিয়েছে, এই ব্রিটিশ। আর এর সাথে কে নেতৃত্ব দিয়েছে? মির্জাফর, তাই না? মির্জাফর নিয়ে এসে সিরাজউদ্দৌলাকে মেরে ফেললো। তোমরা কি বুঝছো? তাহলে এখন কোষের মধ্যে আর কিছু নাই, দেখছো? এখন এইটা, এখন বলো নিয়ন্ত্রণ কার হাতে? ভাইরাসের ডিএনএর হাতে, বা ভাইরাসের নিউক্লিক অ্যাসিডের হাতে, তাই না? ব্যাকটেরিয়ার কোনো নিয়ন্ত্রণ আছে? আছে? নাই। পরের জায়গা পরের বাড়ি, ঘর বানায় ব্যাকটেরিয়া রয়েছে। এখন দেখো কি ঘটনা ঘটবে, এক এক করে দেখো। এবার সে একে খবর পাঠাবে, খবর পাঠিয়ে বলবে যে তুমি একটা ডিএনএ পলিমারেজ পাঠিয়ে দাও। দেখো আবার দেখো, একে পাঠাবে খবর, খবর পাঠিয়ে এবার কি বলবে যে তুমি একটা ডিএনএ পলিমারেজ এবার বানিয়ে দাও। ভালো করে দেখো। তাহলে বলো তো, এই ডিএনএ পলিমারেজ কি করবে? এই ডিএনএ থেকে কি কপি করবে না? এখন কপি করবে কিনা? এই ডিএনএ রাইবোজোম থেকে বা ডিএনএ পলিমারেজ বানায় নিবে, নিয়ে নিজের কপি করে নেবে। ঠিক আছে? এরপর আবার দেখো, আবার দেখো, এই ডিএনএ থেকে আর একটা খবর যাবে ওখানে। এই খবরের মাধ্যমে কি তৈরি করো জানো? খবরের মাধ্যমে মানে এমআরএনএ তৈরি করে এখানে খবর পাঠাবে। খবর পাঠিয়ে যেটা তৈরি যেটা করবে সেটা হলো দেখো, আচ্ছা আমি আরেকবার বলছি। এবার ওই আরএনএ পলিমারেজের সাহায্য নিয়ে সে একটা এমআরএনএ তৈরি করবে। কি তৈরি করবে মুহিব? এমআরএনএ। এই এমআরএনএ রাইবোজোমে যাবে, রাইবোজোমে গিয়ে দেখো এবার এরকম মান আছে, দেখছো? এবার হেড বানাবে, তার বাহু বানাবে,
তারপর হচ্ছে স্পাইক। দেখছো, নিজের দেহের সমস্ত পার্টস সে ওখান থেকে তৈরি করে নিল। স্টুডেন্ট, আরেকবার দেখো, যখনই সমস্ত নিয়ন্ত্রণটা সে নিয়ে ফেলে, তারপর সে কি করে, এই ডিএনএটা এমআরএনএ তৈরি করে। এমআরএনএ তৈরি করে, সরি, সবকিছু যখন ধ্বংস করে, তখন এই ডিএনএটা, হ্যাঁ ইয়েস ডেফিনেটলি, এমআরএনএ তৈরি করে। এমআরএনএ দিয়ে রাইবোজোমে পাঠায়, রাইবোজোম একটা প্রোটিন তৈরি করে বা একটা এনজাইম তৈরি করে, সেই এনজাইমের নাম হচ্ছে ডিএনএ পলিমারেজ। তা ডিএনএ পলিমারেজ দিয়ে নিজের ডিএনএ গুলোকে সে বাড়িয়ে নেয়। ঠিক আছে, এখন দরকার কি বলো তো, চারপাশের আবরণগুলো না, প্রোটিন আবরণগুলো না, তাহলে প্রোটিন আবরণ তৈরির জন্য কি এমআরএনএ বানাতে হবে না? এমআরএনএটা রাইবোজোমে গিয়ে প্রোটিন বানাবে। ইয়েস, এবার এই ডিএনএটা এমআরএনএ বানায়, এমআরএনএ বানিয়ে এখানে পাঠিয়ে দেয়, পাঠিয়ে দিয়ে কি করে, এই যে প্রোটিনের আবরণগুলো বানিয়ে নিয়েছে। বলো তো পরের স্টেপটার নাম কি হবে? বলো, পরের স্টেপের নাম কি? অ্যাসেম্বলি না? অ্যাসেম্বলিং। অ্যাসেম্বলিং এ কি হবে দেখো, অ্যাসেম্বলিং এ কি হবে বলো? ও, কলার প্রোটিনও কিন্তু বানাইছিল। দেখছো, সবকিছু বানাই ফেলছে, নিজেকে নিজের কপি করে ফেলছে। এবার তোমরা আমাকে বলো তো, সেম কাজটা আবার করবে না? এই ডিএনএ এমআরএনএ তৈরি করবে, এমআরএনএ তৈরি করে রাইবোজোমে পাঠাবে, রাইবোজোম থেকে একটা বিষাক্ত প্রোটিন, নতুন আর একটা বিষাক্ত প্রোটিন তৈরি হবে। বলো তো এই বিষাক্ত প্রোটিনটা কি এই দেয়ালটাকে কি ভেঙে টুকরো টুকরো করে দেবে না? ভেঙে যদি টুকরা টুকরো করে দেয়, পরের দৃশ্যটা কেমন হবে? এরকম হবে কিনা? এই পাশে যখন বের হয়ে যাবে, বের হয়ে গেলে এই আবার কি করে, আবার সেম কাহিনী করবে না? আরেকটা ব্যাকটেরিয়াকে আক্রমণ করবে। বলো তো এইভাবে কি লাইফ সাইকেল কন্টিনিউ হবে না? তোমরা যারা বুঝছো তারা বলো যে বুঝছো, যারা বোঝো নাই তারা আবার বলো, তাদেরকে আমি আরেকবার বলবো এই জিনিসটা, কারণ এটা পরীক্ষায় আসবে। এটা কি ছোট এরকমই? বলো। যদি বুঝে থাকো তাহলে কোনো প্রবলেম নাই, হ্যাঁ বই পড়লেই বুঝবা। তাইলে এবার আমাকে বলো তো, এই পুরো প্রসেসটার মধ্যে কি এমন একটা ঘটনা ঘটছে না যে ওই দেয়ালটা ভেঙে বাইরে চলে আসছে? ব্যাকটেরিয়ার এই যে দেয়াল ভেঙে বাইরে চলে আসলো, এই দেয়াল ভাঙাটাকে আমরা বলবো লাইসিস। দেয়াল ভাঙাটাকে আমি কি বলবো? লাইসিস বলবো। তাহলে লাইসিস মানে হলো ভাঙন। যার বাড়িতে ঢুকছো, ঢুকে নিজের সংখ্যা বাড়াইছো, তার বাড়ি ভেঙে তুমি বাইরে হইতেছো। সো এইটাকে আমরা বলবো লাইসিস বা লাইটিক চক্র। লাইটিক চক্র। তাহলে বলো তো, খুবই অল্প সময়ের মধ্যে কি অনেক ভাইরাস তৈরি হবে না? এবং এই ভাইরাসগুলো কি মারাত্মক না? এই যে খালি ক্ষতি করতেছে, বাইরে হইতেছে, আমাদের এক কোষে ঢুকে সংখ্যা বাড়িয়ে আরেক কোষে যাবে, ওখানে মানে সংখ্যা বাড়িয়ে অনেক হবে, অনেক হয়ে অনেক কোষে যাবে, আবার সেখানে সংখ্যা বাড়াবে, বাড়িয়ে অনেক হয়ে আবার অনেক কোষে আক্রমণ করবে। তাহলে আমরা কি বলতে পারি না এটা একটা ভিরুলেন্ট দশা? ভিরুলেন্ট, ভিরুলেন্ট মানে হচ্ছে মারাত্মক, মারাত্মক বিষাক্ত খারাপ আর কি, বা রোগ সৃষ্টিকারী দশা, রোগ সৃষ্টিকারী, রাইট? এটাকে আমরা বলবো ভিরুলেন্ট বা রোগ সৃষ্টিকারী দশা। প্রিয় স্টুডেন্ট, ল্যান্ডিং, পেনিট্রেশন, ভেতরে চলে আসছে, ভেতরে চলে এসে নিয়ন্ত্রণ নিয়েছে, তারপর কি করেছে, নিজেকে ক্লোন করছে,
না, নিজেকে ক্লোন করার আগে তো ব্যাকটেরিয়ার যে ডিএনএটাকে মেরে ফেলছে, তারপর নিজেকে ক্লোন করছে, তারপর সবগুলো পার্টস অ্যাসেম্বলি করছে, তারপর একটা বিষাক্ত প্রোটিন তৈরি করে দেয়াল ভেঙে বাইরে চলে আসছে, আসার পর আবার আরেক কোষকে আক্রমণ করছে। সো আশা করছি সবাই বুঝতে পেরেছে। এখন প্রশ্ন হলো লাইসোজেনিক চক্র কি? লাইসোজেনিক চক্র কি? এখন আমি তোমাদের লাইসোজেনিক চক্রটা বোঝাই দিই, তাহলে আজকে আমাদের পড়া শেষ। দেখো, রাইবোজোম, আরএনএ পলিমারেজ, ব্যাকটেরিয়াল ডিএনএ। তাহলে প্রথমে ল্যান্ডিং, আমরা কি দেখতেছি এবার? লাইসোজেনিক। লাইসোজেনিক চক্র বলো তো, তারপর কি হবে? ল্যান্ডিং এর পর কি হবে বলো তো? ল্যান্ডিং অ্যাটাচমেন্টের পর কি করবে? ভেতরে ঢুকবে না এরা? ভেতরে আসলো না? ভেতরে ঢুকে কি দেখবে? যেখানে ব্যাকটেরিয়ার ডিএনএ আছে, ব্যাকটেরিয়া আরএনএ পলিমারেজ আছে, ব্যাকটেরিয়া রাইবোজোম আছে, কিন্তু সে যেটা করবে, সে কিছুই করবে না। সে কিছুই করবে না। সে খুব ভদ্রলোকের মতো বলবে, চলো আমরা বিয়ে শাদী করি। কি বলো মহিম? বিয়ে শাদী করি। এই দেখো ডিএনএ, ব্যাকটেরিয়া ডিএনএটার সাথে দেখছো যুক্ত হয়ে গেছে, রাইট মহিম? ব্যাকটেরিয়া যে পড়ে রইলো এদিকে পলিমারেজ, রাইবোজোম। তোমরা আমাকে বলো তো, এমন কি হওয়ার কথা ছিল? এই কমেন্টে বলো, এমন কি হওয়ার কথা ছিল? অ্যাটাচমেন্ট হওয়ার কথা ছিল? যুক্ত হওয়ার কথা ছিল? ভাইরাসের ডিএনএ ব্যাকটেরিয়া ডিএনএ কি একসাথে হওয়ার কথা ছিল? ছিল না। এই যে একসাথে হইলো, এটাকে আমরা বলি প্রোফাজ। মানে এটা ভালো লক্ষণ না, কিন্তু এটা মাথায় রাখবা। এটার নাম কিন্তু প্রোফাজ, এটা কিন্তু ভালো লক্ষণ না। কেন ভালো লক্ষণ না? কারণ শত্রু যখন তোমার ঘরের মধ্যে থাকবে, শত্রুকে যখন তুমি চিনতে পারবা না, শত্রু কিন্তু ভয়ঙ্কর হয়। বুঝতে পারছো? এই জন্যই আমরা বলি আপন লোক দিয়ে আমরা বেশি ক্ষতিগ্রস্ত হই। কারণ বন্ধু যখন, বান্ধবী যখন শত্রু হয়, সে তোমার সমস্ত তথ্য জানে, সমস্ত দুর্বলতা জানে, তোমার সমস্ত সিক্রেটস জানে, সেগুলোতে তোমাকে আক্রমণ করবে। বুঝতে পারছো? সো শেষ। এখন প্রশ্ন হলো, এটা কতদিন চলবে এরকম? এখন তোমরা আমাকে বলো তো, নিয়ন্ত্রণ কি স্টিল ব্যাকটেরিয়ার হাতে আছে না? স্টিল ব্যাকটেরিয়ার হাতে আছে না? তাহলে ব্যাকটেরিয়া কি নিজের যত সংখ্যা বাড়াবে, একটু চিন্তা করো। ব্যাকটেরিয়া নিজের সংখ্যা বাড়াচ্ছে, ব্যাকটেরিয়া নিজের যত সংখ্যা বাড়াবে, ভাইরাসটাও কি ভেতরে ভেতরে, ভাইরাস ততগুলো কি ক্লোন হতে থাকবে না? ভাইরাসের ডিএনএটার, এখানে একটা ডিএনএ ছিল ভাইরাসের, এই যে দেখো ভাইরাল ডিএনএ, এই যে এটা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা হইলো। তাহলে ব্যাকটেরিয়াটা এখন সংখ্যা বাড়াবে, ভাইরাস তার ভেতরে ভেতরে বাড়তে থাকবে। এবার তোমরা আমাকে এই জিনিসটা বলো, সেটা হলো এটা কি স্লো গ্রোথ হবে না? ও যখন নিজে, আগের ছবিটা দেখো, ও যখন নিজে ভাঙচুর করে নিজের সংখ্যা বাড়াইছে, এত দ্রুত দেখছো কত গ্রোথ করে নিছে। আর যখন ব্যাকটেরিয়া নিজে নিজের শরীরের কোষের সংখ্যা বাড়াবে, ব্যাকটেরিয়া যখন নিজের কোষের সংখ্যা বাড়াবে, তখন কি মোটামুটি স্লো গ্রোথ হবে না? তোমার কি কোনো রোগ হবে তখন? কোনো রোগ কিন্তু হবে না, কোনো লক্ষণই প্রকাশ পাওয়া যাবে না। কারণ কি হবে? এগুলা কোষের ভেতরে আছে। ভাইরাল ডিএনএটা কোথায় আছে? কোষের ভেতরে লুকিয়ে আছে। এখন প্রশ্ন হলো, কোনোদিন যদি সে বলে যে না, আর ঘর জামাই থাকবো না, তোমার সাথে আমার সম্পর্ক ভালো যাচ্ছে না, আমি আলাদা হব, তোমরা এবার আমাকে বলো তো, এই কোষটা যদি এবার আলাদা হয়, কি ঘটনাটা ঘটবে এখানে? এই দেখছো ভাইরাল ডিএনএ আলাদা হয়ে গেল, ব্যাকটেরিয়াল ডিএনএ এখানে হয়ে গেল, ব্যাকটেরিয়াল দেখো যে আরএনএ পলিমারেজ, ব্যাকটেরিয়া রাইবোজোম। তোমরা এবার বলো তো আমাকে, এই যে স্টেজটা, এই স্টেজটার পর কি? এই স্টেজটা ঘটার কথা ছিল না? এ এখন কি করবে? নানা ধরনের নিয়ন্ত্রণ নিবে, এটাকে ধ্বংস করবে, এইটা দিয়ে নিজের সংখ্যা বাড়াবে, পার্টসগুলো তৈরি করবে, অ্যাসেম্বলিং করবে। তাহলে যে মাঝখানে যে একসাথে থেকে সংখ্যা বাড়াইলো, এই স্টেজটাই কিন্তু এখানে অতিরিক্ত। তারপর সে সেম অ্যাজ লাইটিক চক্র, সেম অ্যাজ, তোমরা কি লিখতে পারবা না এখানে? লাইটিক সাইকেল, সেম সংখ্যা বাড়িয়ে এসে আবার আক্রমণ করবে। তোমরা একটু খেয়াল করছো এই যে এই জিনিসটা,
এখানে তোমরা যে অংশটা দেখতেছো এইটাই হচ্ছে লাইসোজেনিক চক্রের পার্থক্য। এইটাই কি লাইসোজেনিক চক্রের পার্থক্য, সেটা হলো একটা সময় তারা একসাথে থাকে। ওইটাতে প্রথমে এসে আক্রমণ করলো, করে ভাঙচুর করে সংখ্যা বাড়িয়ে বের হয়ে গেল। আর এটাতে কি করলো, একটা সময় তারা একসাথে ছিল। এই বলো, বুঝছো কি না? তাহলে লাইটিক এবং লাইসোজেনিক চক্রের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এই চক্রটা একটু স্লো, এই যে এই ঘটনাটার জন্য ওই সময় রোগ হয় না। তাহলে আমরা বলতে পারি এটা টেম্পারেট দশা। টেম্পারেট মানে হচ্ছে সুপ্ত অবস্থা। ওইটা ছিল ভিরুলেন্ট বা মারাত্মক বা রোগ রোগ সৃষ্টিকারী দশা। এটা হলো টেম্পারেট দশা। বুঝতে পেরেছো? টি2 ভাইরাসগুলো ইউজুয়ালি লাইটিক চক্র ঘটায়, আর ল্যামডা সিরিজের কিছু ভাইরাস আছে যারা এই চক্রটা ঘটায়। এখানে প্রোফাজ তৈরি হয়। প্রোফাজ মানে হলো ব্যাকটেরিয়া এবং ভাইরাল ডিএনএ একসাথে থাকা। লাইটিক চক্রে কিন্তু প্রোফাজ তৈরি হয় না, একসাথে তারা থাকে না। ঠিক আছে? লাইটিক এবং লাইসোজেনিক চক্রের পার্থক্য দেখবা। আমি নেক্সট ক্লাসে তোমাদের কি পড়াবো, দুইটা রোগ পড়াবো আর ভাইরাসের উপকারিতা অপকারিতা পড়াবো। তাহলে আমাদের ভাইরাস ইনশাল্লাহ নেক্সট ক্লাসে শেষ হয়ে যাবে। তারপর ব্যাকটেরিয়া পড়বো আমরা 3 ক্লাসে। তারপর আমরা হচ্ছে ম্যালেরিয়া পড়বো ইনশাল্লাহ সর্বোচ্চ 2 ক্লাসে, বা 1 ক্লাসে পড়তে পারলে খুবই ভালো। সবাইকে অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ আবার দেখা হবে। পড়াশোনা করো বাবারা, প্লিজ কষ্ট করে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।